নমুনা পরীক্ষা কম হওয়ায় বোঝা যাচ্ছে না করোনার তীব্রতা। লকডাউনের 2 সপ্তাহ পর কমতে পারে প্রকোপ, আশা জনস্বাস্থ্যবিদদের। করোনার দ্রুত রূপ পরিবর্তনে হার্ড ইমিউনিটিতে সময় লাগবে, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন গবেষকরা। ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত মৃত্যুর রেকর্ড, প্রাণহানি 2102 জনের, 3,15,000 রোগী শনাক্ত। মেট্রো রেলের 6 বগি পৌঁছেছে দিয়াবাড়ির জেটিতে, চলাচল শুরুর আগে সমন্বিত পরীক্ষা। ক্যান্ডিতে টেস্টের দ্বিতীয় দিনে বড় সংগ্রহের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা, 126 রানে অপরাজিত নাজমুল শান্ত। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের চূড়ায় করোনা, তবে নমুনা পরীক্ষা কম হওয়ায় তীব্রতা বোঝা কঠিন হয়ে যাচ্ছে। জনস্বাস্থ্যবিদদের ধারণা, লকডাউন ও চলাচল সীমিত হওয়ায় 2 সপ্তাহ পর প্রকোপ কমে আসতে পারে, কিন্তু এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সময় হয়নি। মার্চের শুরুতে এসেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। প্রথমবারের তুলনায় আক্রান্ত ও মৃত্যু বেশি। এবছর একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যুর রেকর্ড হয়েছে, সেখানে গত বছর ছিল 64 জন। এরই মধ্যে টানা 4 দিন 100-র উপরে ছিল প্রাণহানি। 7 এপ্রিল সর্বোচ্চ শনাক্ত 7,626 জন, তবে এরপর থেকে কমতে শুরু করে শনাক্তের হার। একটা প্যান্ডেমিক ওয়েভের আসলে 3টি পার্ট। একটা হচ্ছে ওয়েভের ঊর্ধ্ব ঢাল, আর একটা হচ্ছে নিম্নমুখী ঢাল, এবং এই দুটো ঢালের যে সংযোগস্থল সেটা হচ্ছে চূড়া বা পিক। এই পিকটা এখনকার যে ওয়েভ, এখনকার যে সাময়িক যে দ্বিতীয় ওয়েভ, এই ওয়েভের পিকটা কিন্তু আসলে 7ই এপ্রিল ছিল। আমি তো মনে করি যে এখনই পিক চলছে, এইটা চলবে, আরো চলবে। এর মধ্যে হয়তো কিছু উঠানামা করবে, কিন্তু এটাই পিক চলছে। এপ্রিলে একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছে প্রায় 35,000, তবে সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী থাকলেও ধাপে ধাপে কমতে থাকে পরীক্ষা। এতে সংক্রমণের তীব্রতা বোঝা যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘরের ভিতর অনেক রোগী থেকে থাকে, এবং ওরা যদি টেস্ট না করে, এই লকডাউনের কারণে হোক, নিজস্ব কারণে হোক, দূরবর্তী কারণে হোক, যাত্রার কারণে হোক, আপনি অ্যাকচুয়াল কতটা ফিগার অফ পেশেন্ট এটা তো বলা যাচ্ছে না। চলমান লকডাউনের ফল 2 সপ্তাহ পর থেকে পাওয়া যাবে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। এই ফলাফলটা আগামী 2 সপ্তাহ পরে পাবো শিওর। যেভাবে চলছে এর মধ্যে যদি মানুষ আরো যদি কম চলাচল করতো গলিতে, আনাচে কানাচে, তাহলে আরো ভালো ফল পাওয়া যেত। লকডাউন পরবর্তী অঞ্চল ভিত্তিক লকডাউন, অঞ্চল ভিত্তিক ভ্যারিয়েন্ট সার্ভাইলেন্স, এগুলো যদি করা যায় তাহলে আশা করা যায় যে এই সেকেন্ড ওয়েভটা আমরা আসলে দক্ষতার সাথে এটাকে কন্ট্রোল করতে পারবো। তবে এখনো করোনার সংক্রমণ স্বস্তিকর পর্যায়ে আসেনি বলে অভিমত জনস্বাস্থ্যবিদদের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস যেভাবে রূপ পরিবর্তন করছে তাতে হার্ড ইমিউনিটি হতে সময় লাগবে। এরই মধ্যে ভাইরাসটি সহায়ক পরিবেশ পেয়েছে বলে মনে করছেন গবেষকরা, তাই সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলছেন তারা। 1 বছরের বেশি সময় ধরে করোনায় ক্ষতিগ্রস্ত দেশ, এর মধ্যে কয়েক দফা লকডাউন দিয়েছে সরকার। গবেষকরা বলছেন, করোনায় এরই মধ্যে ব্যাপক মাত্রায় ছড়িয়েছে। এ পর্যন্ত ভাইরাসটি 4,600-রও বেশি বার রূপ পরিবর্তন করেছে। এর মধ্যে 34টি একেবারেই নতুন। আর এখন করোনার যে ধরন এসেছে সেটি নিয়েও বিশদ গবেষণা এখনো হয়নি। কেউ কেউ বলে যে ডাবল ভ্যারিয়েন্ট, আমাদের কাছে মনে হচ্ছে যে মাল্টি ভ্যারিয়েন্ট। এটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকান ভ্যারাইটি এবং ইউকে দুইটার মিশ্রণ। আরও কিছু ডাটা আমাদের কাছে আমরা পাচ্ছি, সেগুলোতে মনে হচ্ছে যে না, আরও কিছু মিউটেশন হয়েছে। তাতে করে দেখা যাচ্ছে যে এটা আপনার মরবিডিটি কম হলেও এটার বেশি, স্প্রেড ক্ষমতাটা প্রচণ্ড বেশি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কঠোর লকডাউন দেওয়ার বাস্তবতা নেই বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি শিক্ষক এস এম মাহবুবুর রশিদ।
তার মতে ভাইরাসটি যেভাবে রূপ পরিবর্তন করছে তাতে হার্ড ইমিউনিটি হতে সময় লাগবে। মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারলে করোনা ঠেকানো অনেকটাই সহজ হবে। বারবারই বলছেন নিউ নরমাল, অর্থাৎ নতুন স্বাভাবিকতা। এই নতুন স্বাভাবিকতা বলতে আসলে আমরা বোঝাচ্ছি যে আমাদের আগে যেটাকে আমরা স্বাভাবিক ভাবতাম এটা এখন আর স্বাভাবিক থাকবে না। বিজ্ঞানীরা কিন্তু বলছেন যে আগামী আরও 1 বছর বা 2 বছর আমাদের হয়তো এইভাবেই চলতে হবে। এখন আমরা আমাদের সকল কর্মকাণ্ড আসলে করতে হবে, কিন্তু সেই কর্মকাণ্ডটা হতে হবে সাবধানতার সাথে। নতুন ভাইরাসের গতি প্রকৃতি জানতে আরও বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের শুরুর দিকে অনেক বেসরকারি অফিস বন্ধ থাকলেও এরই মধ্যে খুলে গেছে অনেক অফিস। ফলে পথে পথে নানা ভোগান্তি উপেক্ষা করেও কাজে যোগ দিয়েছেন অনেকে। এদিকে লকডাউনের সময় বাড়ার সাথে সাথে সড়কেও বাড়ছে পরিবহনের চাপ। ফলে রাজধানীতে অনেকটা ঢিলে ঢালা ভাব ছিল লকডাউনের 8ম দিনেও। কঠোর লকডাউন উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটে কর্মজীবীদের ছুটে চলা। 14 এপ্রিল থেকে 1 সপ্তাহের কঠোর লকডাউন শুরুর পর সরকারি নির্দেশনা মেনে ছুটি ঘোষণা করে বিভিন্ন অফিস। কিন্তু কঠোর লকডাউনের সময় বাড়ায় এরই মধ্যে খুলে গেছে অনেক অফিস। তাই ভোগান্তি উপেক্ষা করে ছুটে চলা কর্মস্থলে। কষ্ট করে পায়ে হেঁটে বিভিন্ন রিক্সা, বিভিন্ন বাহন পাওয়া যায় না। আর অফিসেও দেখা যাচ্ছে পরিবহন স্বল্পতার কারণে অনেক সময় দেওয়া হয় না, সবাইকে স্টাফ বাসও অফিস দিতে পারে না, যার কারণে দূরে যারা আছেন তাদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়। আইসি 400 টাকা দিয়া সিএনজি দিয়া, এখন গাড়ি পাচ্ছি না যাওয়ার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমাদেরকে হেঁটে আসতে হয়, না হলে অতিরিক্ত ভাড়া গুনে রিক্সা আসতে হয়। গণপরিবহন না থাকায় সিএনজি অটোরিকশায় অপরিচিতদের সাথেও গন্তব্যে যাত্রা করেন অনেকে। দুজনে মিলে ভাড়াটা নিচ্ছি, গাড়িটা 200 টাকা নিউ মার্কেট। মহাজন ফোন দিতেছে, এই জন্য কাজ করার জন্যই আসছে, এই আর কি, পেটের দেয়। কঠোর লকডাউনের 8ম দিনে ঢাকার বেশিরভাগ সড়কে গণপরিবহন ছাড়া অন্য বাহনের চলাচল ছিল স্বাভাবিক সময়ের মতোই। পুলিশ চেকপোস্টে জিজ্ঞাসাবাদে ছিল ঢিলেঢালা ভাব। আর এই সুযোগে মুভমেন্ট পাস ছাড়া কাজে বের হয়ে অনেককেই গুনতে হয়েছে জরিমানা। মুভমেন্ট পাস হচ্ছে না, মানে কি আপনার ইউরোর দেখাচ্ছে, অনেকবার দিছি, প্রায় 5, 7, 8, 9 বারও দেওয়া হয়েছে, তারপরও হয় না। আর ওই যে আমার কাছে মুভমেন্ট পাস ছিল না বিদায় সে জরিমানা করছে। পুলিশ বলছে লকডাউনে যারা বের হচ্ছেন তাদের বেশিরভাগই দেখাচ্ছেন যৌক্তিক কারণ। বেশি অজুহাত চোখে পড়ে নাই, যদি পেয়ে থাকি 2-1টা ওই আইনগত ব্যবস্থা নিয়ে ছেড়ে দিলাম। এই আর মোটামুটি যে রোগ শোক, অসুস্থ ডাক্তার কিংবা যাদের অফিস, ব্যাংক কিংবা গার্মেন্টস, যেগুলি শিল্প কারখানা খোলা বা জরুরি প্রয়োজনে যারা আছে, এই সংখ্যাই বেশি। লকডাউনে পুলিশের জিজ্ঞাসাবাদের কারণে ঢাকার অনেক সড়কে দেখা যায় যানজটও। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর লকডাউন পরিস্থিতি নিয়ে জানাতে কুড়িল বিশ্ব রোড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, টানা লকডাউনের আজকে 9ম দিনের সকাল এবং সেক্ষেত্রে সপ্তাহের শেষ কর্মদিবসের সকাল। সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং গতদিনে আমরা যে ধীরে ঢালা ভাবটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর, সেটির কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা? দেখুন, লকডাউন, কঠোর লকডাউনের সময় যত বাড়ছে ততই কিন্তু ঢিলেঢালা ভাব চলে এসেছে এই লকডাউনে এবং সড়কে যে পরিবহনের সংখ্যা সেটিও বেড়ে চলেছে। যদিও এখন যে চিত্র দেখতে পাচ্ছেন এখানে বলা চলে স্বাভাবিক সময়ের মতোই ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট অটোরিকশা, মোটরসাইকেল সব চলাচল করছে। শুধু গণপরিবহন বলতে যে বাস চলাচল, সেই বাস চলাচল নেই। তবে 2-1টি বাস চলাচল করছে, সেগুলি বিভিন্ন কোম্পানির বাস বা বিভিন্ন অফিসের যে জরুরি সেবার কাজে নিয়োজিত সেই সব বাস চলাচল করছে 2-1টি বাস। আর এই যে লকডাউনের যে সময়সীমা দ্বিতীয় দফায় আবার বাড়লো, কঠোর লকডাউনের, আমরা দেখেছি যে এই কঠোর লকডাউন যখন ঘোষণা হয় এর শুরুর 2-1 দিন বলা চলে লকডাউনের যে আসল চিত্র সেই চিত্র আমরা দেখতে পেয়েছিলাম রাজধানীতে। এরপরে সময় বাড়ার সাথে সাথে সেই চিত্র কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক সময়ের মতোই হয়ে আসছে। এখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু সড়কে অনেক ব্যক্তিগত গাড়ি চলাচল করছে, প্রাইভেট অটোরিকশা চলাচল করছে, রিক্সা, মোটরসাইকেল চলাচল করছে, সব বাহন আসলে জিজ্ঞাসাবাদ করা বা মুভমেন্ট পাস আছে কিনা এটি তল্লাশি করা এটি কিন্তু সম্ভব না। কারণ আমরা যে বিষয়টি দেখেছি যে অনেক অফিস আদালত খোলা রয়েছে, গার্মেন্টস খোলা রয়েছে, এরকম 18টি শ্রেণী পেশার যারা কর্মকর্তা কর্মজীবী আছেন
তাদের জন্য যাতায়াতে কিন্তু মুভমেন্ট পাস লাগবে না, তাদেরকে এই লকডাউনে তাদের অনুমতি রয়েছে চলাচল করার জন্য। মূলত পুলিশের যেসব চেকপোস্ট রয়েছে সেসব চেকপোস্টে গতকালকে সকালেও যে চিত্র দেখেছিলাম, আজকে সকালে অর্থাৎ এই সকাল 9টায় সে চিত্র আরও অনেকটা ঢিলেঢালা। এখন যে রাস্তার চিত্র দেখছেন আপনি, এখানে মূলত একটি পুলিশের চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্টে এখন বলা চলে তল্লাশি নেই, কারণ অন্য সময় আমরা দেখি, অর্থাৎ গতকালকেও দেখেছিলাম, এর আগের দিনও দেখেছিলাম, এখানে পুলিশ অন্তত এই 1-2টি করে প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি এদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করেছে কেন বের হয়েছে, মুভমেন্ট পাস আছে কিনা। কিন্তু আজকের চিত্র পুরো উল্টো, একেবারেই চেকপোস্টে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়ানো আছে শুধু, কিন্তু জিজ্ঞাসাবাদ তল্লাশি কিছুই নেই। বনানীর চিত্র যদি বলি, বনানীর যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টেও আমরা একই ধরনের চিত্র দেখেছি, কারণ বনানীতেও গতকালকে দেখেছিলাম এই অফিস সময়ে যখন পুলিশ তল্লাশি করেছে, মুভমেন্ট পাস আছে কিনা জিজ্ঞাসাবাদ করেছে, তখন কিন্তু যানজটের তৈরি হয়ে গেছিল। কিন্তু আজকে যেহেতু পুলিশের সেই জিজ্ঞাসাবাদ নেই, অনেকটা শিথিল অবস্থায় চলছে, এই কারণে স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করছে। লকডাউন পরিস্থিতি জানাতে রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। চিকিৎসা সেবার সাথে জড়িত সবাইকে নির্বিঘ্নে চলাফেরায় সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে মুখপাত্র ডাক্তার রোবেদ আমিন এ অনুরোধ জানান। পাশাপাশি করোনার এই সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। গত বছরের অক্টোবরে কমেছিল করোনার প্রথম ঢেউয়ের সংক্রমণ, কিন্তু এবছরের ফেব্রুয়ারিতে ধাক্কা লাগে দ্বিতীয় ঢেউ। আবারও বাড়তে থাকে সংক্রমণের হার। জনগণের স্বাস্থ্যবিধি মানতে অনীহাই এর মূল কারণ। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এক অনলাইন ব্রিফিংয়ে একথা জানায়। অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার রোবেদ আমিন জানান, সরকারি হাসপাতালে এখনও 1200 বেড খালি রয়েছে। উপজেলা হাসপাতালগুলোতেও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। সরকারি প্রতিষ্ঠানে মোট 3326 শয্যা থাকলেও বর্তমানে কিন্তু গত 24 ঘন্টা ভর্তি আছে 2118 জন। তাহলে প্রায় 1200 বেড কিন্তু শূন্য আছে। এদিকে লকডাউনে চিকিৎসকের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বাগবিতণ্ডার বিষয় উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য সংশ্লিষ্টদের চলাচলে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করতে আহ্বান জানান তিনি। চিকিৎসাকর্মী, যে কোনো ডাক্তার, নার্স ও অন্যান্য এদেরকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পূর্ণ সহযোগিতা একান্তভাবে কাম্য। পরিচয়পত্র, যে কোনো ধরনের আইডি কার্ড প্রদর্শনকারী স্বাস্থ্যকর্মীকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করা এবং দ্রুত ও বাধাহীন চলাচলের সুবিধা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি নৈতিক দায়িত্ব। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকার প্রথম ভাগ ছাড় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে 15টি সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা এ টাকা পাবে। পর্যায়ক্রমে সরকারি হাসপাতালের সেবাদানকারীরা এ প্রণোদনার আওতায় আসবে। স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকার প্রথম ভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে ছাড় প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে 15টি সরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীবৃন্দ এই প্রণোদনা পাবেন এবং পর্যায়ক্রমে অন্যান্য সরকারি হাসপাতালে সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীবৃন্দদের প্রণোদনা আওতায় আনা হবে। যারা বাসায় কোভিড চিকিৎসা করাচ্ছেন তারা যদি তীব্র শারীরিক জটিলতায় পড়েন, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। তবে হাসপাতালের লোকবল সংকট রয়েছে বলে জানিয়েছেন 4 দিন বয়সী হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। লোকবল না বাড়লে কার্যক্রম ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন তিনি। তাহমিনা খানম করোনা আক্রান্ত হয়ে কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে মঙ্গলবার ভর্তি হয়েছিলেন। তবে সুচিকিৎসা পাচ্ছেন না অভিযোগ তুলে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনরা। এ সময় ক্ষোভ প্রকাশ করেন তার স্বজনরা। কোনো ট্রিটমেন্ট নাই, শুধু ভর্তি করা শেষ, কোনো ডাক্তাররা নার্সরা কার কোনো খবর রাখে না। পেশেন্ট শুধু মারা যাচ্ছে। কালকে আমার চোখের সামনে 4 জন মারা গেছে, কেউ ফিরে থাকে না। এখন নিয়ে যাচ্ছে অন্য হাসপাতালে। গত রোববার থেকে কার্যক্রম শুরু হয় 250 শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে। হাসপাতাল শুরুর পর থেকে এখানে বাড়ছে রোগীর সংখ্যা। 50টি আইসিইউ বেড নিয়ে চালু হলেও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বেডের সংখ্যা। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, পর্যায়ক্রমে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে পর্যাপ্ত লোকবলের অভাবে কাজ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। 2 দিনে আমার 75 হয়ে গেছে। আমার নতুন না, যেহেতু রেডি ছিল সেই জন্য আমি তার মধ্যে তাদের নিতে পেরেছি। আমার তো ম্যান দিতে হবে, আমার তো ওই পরিমাণ ম্যান পাওয়ার লাগবে। আমার ম্যান পাওয়ার যে সংকট আছে এটা মেন করার জন্য
সেটার জন্য আমরা কিছুটা অসুবিধার মধ্যে আছি। তা আজকে আরও কিছু যুক্ত হয়েছে, আরও আসবে, আসলেই আমরা সেভাবেই বৃদ্ধি করছি। এছাড়াও ঢাকার বাইরে থেকে বেশ কিছু রোগী এখানে আসছে। বর্তমানে 124 জন করোনা রোগী সাধারণ ওয়ার্ডে ভর্তি আছেন। গত 24 ঘন্টায় 9 জন মারা গেছে। এ পর্যন্ত মারা গেছেন 13 জন। যে হারে রোগী আসছে সেই অনুযায়ী এখনো লোকবল পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। ঢাকার বাইরে থেকেও কিন্তু আসছে, আমরা লক্ষ্য করেছি। অনেক না হলে আমরা বলবো যে বেশ কিছু রোগী ঢাকার বাইরে থেকেই সরাসরি আমাদের এখানে এসেছে। এই জন্য বারবারই রিকোয়েস্ট করছি যে যারা বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন হাসপাতালে, তারা যদি চলে আসেন তাহলে কিন্তু 2 দিন 3 দিনের মধ্যে আমার পুরো জায়গাটাই ভরে যাবে এবং আমি তারপরে যারা অসুস্থ হবে তাদেরকে কিন্তু আমরা নিতে পারছি না। তবে কোভিড ডেডিকেটেড অন্য হাসপাতালগুলোতে রোগীর চাপ কমছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। বিএনপি প্রধান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাতে করোনা আক্রান্ত বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজায় যান ব্যক্তিগত চিকিৎসক দলের 2 সদস্য JM জাহিদ হোসেন ও ডাক্তার আল মামুন। পরীক্ষা নিরীক্ষা শেষে জাহিদ হোসেন জানান খালেদা জিয়ার এখন জ্বর নেই, দুর্বলতা অনেকটাই কেটে গেছে। গত 11 এপ্রিল করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। অবস্থা আজকে 14 দিনের দিন, একজন চিকিৎসক হিসাবে আমরা মনে করি তো আজকে 2য় সপ্তাহে লাস্ট ডে, কাজেই এই অবস্থায় উনি অনেকটা উন্নতি হয়েছে ওনার অবস্থা, এবং ওনার অবস্থা স্থিতিশীল শুধু নয়, স্থিতিশীল থেকেও প্রতিদিনই ইনি অল্প অল্প করে উন্নতি লাভ করছেন। আগাম ঘোষণা ছাড়াই ফ্লাইটের সূচি পরিবর্তন করছে বিমান সংস্থাগুলো। এতে সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তিতে পড়ছেন প্রবাসী শ্রমিকরা। আর্থিকভাবেও চরম ক্ষতির শিকার হচ্ছেন তারা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বলছে যাত্রী সংকটে বাতিল হচ্ছে ফ্লাইট। বিমানবন্দরে আসার আগে যাত্রীদের সূচি জেনে আসারও পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। বুধবার ভোর থেকে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের সামনে শতাধিক যাত্রীর ভিড়। তাদের অনেকে বিষণ্ণ, আবার কেউ ক্ষুব্ধ। যাত্রীরা জানান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য এয়ার আরাবিয়ার টিকিট করেছেন তারা। মঙ্গলবার রাতে ছিল ফ্লাইট সূচি। কর্তৃপক্ষ তা পরিবর্তন করে বুধবার সকালে নির্ধারণ করে, কিন্তু সে সময়ে পরিবর্তন করে দুপুরে নির্ধারণ করে, যদিও দুপুর পর্যন্ত বিমানের কোনো খবর ছিল না। তারিখ রাতে 9টা ফ্লাইট ছিল, এটা চেঞ্জ করে আবার আমার ফ্লাইট দিচ্ছে 21 তারিখ সকাল 8টায়। এখন আসছি, এখন কোন আমরা কোনো খবর করতে পারতেছি না কটা বাজে ফ্লাইট হইব। কিন্তু এখানে যে পেপারটা লাগাইছে না, ওই পেপারটার মধ্যে এখনো ফ্লাইটটা দেখাইতে আছে, এখন স্ক্রিনে আইতে আছে না, এখন কোনো খবর নাই। এখন সিলেট থেকে আইছে, এখন আবার সিলেট যাওয়া, গাড়ি নিয়ে আসা 20,000-22,000 টাকার খরচ হবে। দীর্ঘ সময় চেষ্টা করেও ফ্লাইটের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য জানতে পারেননি প্রবাসীরা। তাদের অভিযোগ বিমানবন্দরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমরা অনেক গ্রুপ গেছি, যাওয়ার পরে ভিতরে গিয়ে দেখি এয়ার আরাবিয়ার অফিসটা বন্ধ। সব কিছু মিলে আমার টোটালে 22,000 টাকা খরচ আছে, এখন মাত্র আমার কাছে 500 টাকা আছে। আমি এই উল্লাবার আমি কিভাবে আমার বাড়িতে আমি পৌঁছাবো? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে যাত্রী সংকটে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছু কিছু যাত্রী আছেন যাদের পার্সোনাল ইনফরমেশনগুলো এগুলো সঠিক থাকে না, মোবাইল নাম্বারটা ঠিক থাকে না, তারাই বিভ্রান্তিতে পড়ে, তারা এয়ারপোর্টে চলে আসছে, আসার পরে দেখে যে তাদের ফ্লাইটটা নাই অথবা পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে। এদিকে বিশ্লেষকেরা বলছেন ফ্লাইট জটিলতার কারণে সংশ্লিষ্ট দেশে গিয়েও ক্ষতির শিকার হবেন প্রবাসীরা। আমাদের প্রবাসীদেরকে বেশি করে জানানো যে কোন সময় তার ফ্লাইট, কোন সময় কখন যাচ্ছে, এই তথ্যগুলো এমনভাবে জানানো যাতে করে তার সংকট তৈরি না হয়। চলমান লকডাউনের শুরুতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা হলেও প্রবাসীদের দাবির মুখে মধ্যপ্রাচ্যের 5 দেশে বিশেষ ব্যবস্থায় বিমান চালু করে বেবিচক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরো থাকছে। নিবন্ধন ছাড়াই চলছে ঢাকা উত্তর সিটির বর্জ্যবাহী গাড়ি, 300 ট্রাক চালায় হেলপার ও পরিচ্ছন্নতা কর্মীরা। ধান কাটার আগে পোকার আক্রমণে বিপাকে কয়েক জেলার কৃষক, অনাবৃষ্টি ও প্রচণ্ড খরায় ফলন বিপর্যয়ের শঙ্কা। ঢাকায় পৌঁছালো মেট্রো রেলের 6টি কোচ বহনকারী বার্জ তুরাগ নদ দিয়ে উত্তরার দিয়াবাড়িতে ঢাকা মাস ট্রানজিট কোম্পানির জেটিতে পৌঁছায়। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান আগামী কয়েক মাসে ঢাকা আসবে সব কোচ।
করোনা মহামারীর মধ্যেও থেমে নেই মেট্রো রেলের কাজ। নির্ধারিত সময়ের আগেই ঢাকায় পৌঁছালো মেট্রো রেলের বগি। এর আগে ৩১ মার্চ মোংলা বন্দরে আসে কোচগুলো। ৬টি করে ২৪টি ট্রেনে কোচ থাকবে ১৪৪টি। প্রথম ধাপে এর ৬টি কোচ পৌঁছালো উত্তরা দিয়াবাড়িতে। আর প্রতিটি ট্রেনে নেওয়া যাবে ২৩০৮ জন যাত্রী। আমাদের ১৯টা টেস্টের প্রয়োজন হয়, তাহলে আমরা এখনই বলে দিতে পারতাম যে এত দিনের ভিতরে সম্পন্ন হবে। তবে আমাদের হাতে এখন একটু নামানোর পরে কয়টা দিন আমাদের একটু সময় দেন, আমরা একটু দেখি যে কি অবস্থাতে আছে। এই ধরেন ১.৫ থেকে ২ মাসের ভিতরে ইন্টিগ্রেটেড টেস্ট পরিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে। মেট্রো রেলের ডিপোর ৫২টি অবকাঠামোর মধ্যে ১৩টির কাজ শেষ। নির্মাণ কাজ চলছে ১৬টি স্টেশনেরও। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১% এখানে কিছু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজ আছে, সেই কাজগুলো চলছে। আমরা মনে করি যে এই কাজগুলো, এই ট্রেনগুলো আসার সাথে সাথে এগুলোকে রেল লাইনে বসানোর সাথে সাথে ট্রায়াল লাইন যাওয়ানোর যখন শুরু হবে তার আগে ডিপোতে আর কোনো কাজ থাকবে না। ঢাকার যানজট কাটাতে ২০১২ সালে এ প্রকল্প হাতে নেয় সরকার। ২২,০০০ কোটি টাকায় নির্মিত দেশের প্রথম মেট্রো রেল চলবে উত্তরা থেকে মতিঝিল রুটে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিবন্ধন ছাড়াই রাজধানী সড়কে চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ি। প্রায় ৩০০ ট্রাকের বেশিরভাগেরই চালক পরিচ্ছন্নতা কর্মী অথবা হেলপার। তাদের নেই ড্রাইভিং লাইসেন্সও। এসব গাড়ির চাপায় নিহতও হয়েছেন কয়েকজন। বছরের পর বছর এমন অনিয়ম চললেও ব্যবস্থা নেয় না কেউ। অনিয়মের কথা স্বীকার করলেন খোদ মেয়র আতিকুল ইসলাম। সড়ক নিরাপত্তা উন্নয়নে দেশি বিদেশি সরকারি বেসরকারি সংস্থাগুলোকে নিয়ে কাজ করছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। যেখানে ট্রাফিক আইন প্রয়োগ জোরদার করা, বৈধ চালক দিয়ে গাড়ি চালানোর মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। যারা সাধারণ মানুষকে নিয়মে আনার চেষ্টা করছেন, সেই সংস্থার অধিকাংশ গাড়ি এবং চালকের সড়কে চলার কোনো বৈধতা নেই। কখনো মহাসড়ক, কখনো আবার রাজধানীর ব্যস্ত সড়ক দাপিয়ে বেড়ান রাজন। তিনি মূলত একজন পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু এখন বনে গেছেন ট্রাক চালক। তার নেই ড্রাইভিং লাইসেন্স। ক্লিনার গাড়ি চালাচ্ছেন কেন? না, গাড়ি তো চালাচ্ছে আরেকজন ওস্তাদে। তো আপনি এখন চালাচ্ছেন কেন? এখন আমি নিয়ে আসছি, এখানে রাখবো, ওস্তাদ আবার আসবে। সাব্বির নামে আরও এক চালককে পাওয়া গেল, যিনি হেলপার, অথচ চালাচ্ছেন বর্জ্যবাহী ভারী ট্রাক। ডিএনসিসিতে নিয়োগপ্রাপ্ত চালকের বদলে গাড়ি চালান অন্য কেউ। এসব অদক্ষ চালকের জন্য ঘটছে দুর্ঘটনা। ডিএনসিসির গাড়ি চাপায় ২০১৬ সালে শ্যামলীতে বিজিবি সদস্য এবং ২০১৯ সালে তুরাগে এক শ্রমিক নিহত হন। সিটি কর্পোরেশনের মামার গাড়ি সেই চালায় আর কি। আমি তা শিখতেছি, তো শিখা শেষ। এই মুহূর্তে তো চালাইছে, এখন আমি অপরাধী, আমার মাফ করে দেন। 10 থেকে 15 বছর ধরে রাস্তায় চলছে এমন অনেক গাড়ির এখনো রেজিস্ট্রেশন হয়নি। কিছু গাড়ির নিবন্ধন থাকলেও নেই ফিটনেস বা ট্যাক্স টোকেন সনদ। অনিয়মটাই যেন এখানে নিয়মে পরিণত হয়েছে। এই গাড়ির কাগজ নাই, কারণ কি 10 বছর ধরে কি কর্তৃপক্ষ যদি এরকম অনিয়ম করে, তাই সাধারণ অজ্ঞানী মানুষ আমরা চালক তো কাণ্ডজ্ঞান কারবার, এটা তো কোনো বিষয়। সিটি কর্পোরেশনের গাড়ি তাই রাস্তায় আটকায় না ট্রাফিক বিভাগ। কেবল কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লেই ব্যবস্থা নেওয়া হয়। সিটি কর্পোরেশনের গাড়ি যখন রাস্তায় চলে, যদি কোনো অকারেন্স করে, তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণত অকারেন্স না করলে সিটি কর্পোরেশনের গাড়িতে থামানো হয় না। অনিয়মের কথা স্বীকার করেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। জানালেন পরিবহন ব্যবস্থাকে দ্রুতই নিয়মে আনা হবে। আমি নিজে এসে ধরেছি এখানে যে যারা বর্জ্য নিয়ে যায় ওদেরও কিন্তু লাইসেন্স নাই। তাদেরকে কিভাবে লাইসেন্সগুলো দেওয়া যায়, এটিও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জটাকে আমরা নিয়েছি এবং আমরা মনে করি টোটাল সিটি কর্পোরেশনেরই ম্যানেজমেন্টের মধ্যে আনতে হবে আমাদেরকে, এটির কোনো বিকল্প নাই। সরকারি হোক অথবা বেসরকারি, তাদের গাড়ি এবং চালকদের নিবন্ধন নিতে হয় বিআরটিএ থেকে। কিন্তু সিটি কর্পোরেশনের অবৈধ গাড়ি কিভাবে চলছে তা জানতে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি বিআরটিএর কোনো কর্মকর্তাকে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধান কাটা মাড়াইয়ের আগ মুহূর্তে খেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণে বিপাকে পড়েছেন নওগাঁ, নাটোর ও বেনাপোলের কৃষকরা। বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে প্রতিকার না পাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। অনাবৃষ্টি ও প্রচণ্ড খরায় অবস্থা সৃষ্টি হয়েছে উল্লেখ করে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নওগাঁর রানীনগর, আত্রাই ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন ধান খেতে ছড়িয়ে পড়েছে ব্লাস্ট সংক্রমণ। এছাড়া
খোল পচা, লাল বর্ণ ধারণ সহ পোকামাকড়ের আক্রমণে দুশ্চিন্তায় কৃষকরা। কোনো কিছুতেই মিলছে না প্রতিকার। ফুটি ফুটি দাগ হচ্ছে, হওয়ার পর গোটা পাতারায় মরে যাচ্ছে। ওষুধ দিয়েছি, তারপরে কাটতেছে, কিন্তু ইঁদুরের অত্যাচারটা বেশি। কৃষি বিভাগ বলছে জেলায় পুরোপুরি কাটামারাই শুরু হবে আরও 10-15 দিন পর। ব্লাস্টেরও কিছু কিছু জায়গায় লক্ষণ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় বালাইনাশক প্রয়োগ করার জন্য আমরা কৃষকদের, উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে পরামর্শ দিচ্ছি। একই অবস্থা নাটোরের গুরুদাসপুরেও। প্রচণ্ড খরতাপ ও পোকার আক্রমণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকদের। মেন্দা পোকার আক্রমণে আমরা তাড়াতাড়ি কাঁচা পাকা দেখির জন্য কাটে ফেলাচ্ছি। খরার কারণে জমি ধান পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে ধানে ফলন নাই। ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে বিপাকে পড়েছেন যশোরের শার্শা বেনাপোলের চাষিরা। খেতে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা তারা। কারেন্ট পোকার জন্য এই ধান আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে। মাঠ কর্মীরা আসে, তাদের ডেকে পরামর্শ নিয়ে ওষুধ টষুধ দিচ্ছি, সে ওষুধও কাজ হচ্ছে না। রোগবালাই ও পোকামাকড় দমনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছি এবং কৃষক যাতে নির্বিঘ্নে তার বোরো ধান ঘরে তুলতে পারে সেই বিষয়ে সরকার প্রদত্ত প্রয়োজনীয় নির্দেশনা আমরা প্রতিপালন করে যাচ্ছি। প্রতিকার না পেয়ে আধা কাঁচা ধান ঘরে তুলছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ তোলাই কঠিন হবে বলে দাবি করছেন ভুক্তভোগী চাষিরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বোরো ধানের ফলন বেশি আর দাম ভালো হওয়ায় এবারে খুশি উত্তরাঞ্চলের চাষিরা। কৃষি বিভাগ বলছে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে এবারে বেশি ধান উঠবে। এরই মধ্যে যে ধান উঠেছে তাতে বিঘা প্রতি সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত লাভ হচ্ছে বলে জানিয়েছেন অনেক কৃষক। অনুকূল আবহাওয়া আর রোগবালাই না হয় খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের সব জেলাতেই এবার ধান হয়েছে ভালো। নাটোরের চলনবিল এলাকার পাশাপাশি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার অনেক এলাকাতেই বিঘায় এবার ধান পাওয়া গেছে 23 থেকে 27 মণ পর্যন্ত। গেল মৌসুমে এর পরিমাণ ছিল বিঘায় গড়ে 18 মণ। চাষিরা বলছেন ধান কাটা ও মাড়াইয়ের খরচ শেষে বর্তমান বাজার দর অনুযায়ী এলাকা ভেদে প্রতিমণ ধানে লাভ হচ্ছে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত। এই বছর মনে করেন খরচ হয়েছে 13,500 টাকা, আর আপনার এই বছর আপনার লাভের হারটা বেশি, 7,000 টাকা 8,000 টাকা পরিমাণ লাভ হয়েছে। গতবারকে চেয়ে এবার ধানের দামও বেশি পাইছি। সব দিকে আল্লাহ দিলে এবার খুব ভালো, কিন্তু লেবারের একটু সংকট। নন্দীগ্রামে উত্তরাঞ্চলের অন্যতম বড় ধানের বাজার রনবাঘায় এবার মৌসুমের শুরুতেই বেচাকেনা জমে উঠেছে। গেল বছরের তুলনায় ধানের দামও এবার প্রতিমণে গড়ে 300 টাকা বেশি। গত বছর ঝড় বৃষ্টি হওয়াতে ধানের মানটা হয়েছিল খারাপ। এবার ঝড় বৃষ্টি আল্লাহ দিলে ঝড় বৃষ্টি নাই, ধানের মানও ভালো। এই জন্যে ধানের দামও বেশি, প্লাস ধানের ফলনও বেশি। প্রতি বিঘায় গড়ে 21 মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উত্তরাঞ্চলের সব জমির বোরো ধান উঠলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাওয়া যাবে বলছে কৃষি বিভাগ। মাত্র ধান কাটা শুরু হয়েছে, এখনই কিন্তু বিঘা প্রতি ফলন 22 থেকে 23 মণ হচ্ছে, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এবং আশা করতেছি ধান কাটার পুরাপুরি শুরু হলে ফলনটা আরও বেশি বেড়ে যাবে এবং কৃষকদের আশাটা পূর্ণ হবে এবং তার সে বাজারটা সে পাবে। কয়েকটি জায়গায় পোকার আক্রমণ আর কালবৈশাখীতে ধানের ক্ষতি না হলে আরও বেশি বোরো ধান পাওয়া যেত দাবি কৃষি বিভাগ ও চাষিদের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নন্দীগ্রাম, বগুড়া। চট্টগ্রাম বন্দর থেকে নির্ধারিত গুদামে না নিয়ে কালোবাজারে বিক্রির সময় 1,400 বস্তা সরকারি চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। নগরীর পাহাড়তলী বাজারের একটি আড়ত থেকে এসব চাল সহ আড়তদারকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে গোয়েন্দা কার্যালয় সংবাদ সম্মেলনে তথ্য জানান উপকমিশনার ফারুকুল হক। ভারত থেকে আমদানি করা চাল চট্টগ্রাম বন্দর থেকে নোয়াখালীর চরভাটায় সরকারি খাদ্য গুদামে মজুদের কথা ছিল, কিন্তু মজুদ করা হয়েছে পাহাড়তলীর একটি আড়তে। অভিযান চালিয়ে 1,400 বস্তা চালসহ আটক করা হয় আড়তদারকে। খাদ্য মন্ত্রণালয়ের বস্তা পাল্টে খোলা বাজারে বিক্রির জন্য এসব চাল নেওয়া হয়েছিল ওই আড়তে। খোকন নামে এক ব্যক্তির কাছ থেকে কেজি প্রতি 39 টাকা দরে এসব চাল কিনেছেন আড়তদার। বিভিন্ন পয়েন্ট থেকে আসছে। বিভিন্ন পয়েন্ট থেকে আনছে। কোন কোন পয়েন্টগুলো? কোন কোন জায়গা থেকে আসছে? এটা শান্তকরণ আছে না, শান্তকরণের মাল বান্দরবান থেকে আসছে।
বন্দর থেকে খালাসের পর এসব চাল কিভাবে খোলা বাজারে গেল এ বিষয়ে কোনো তথ্য মেলেনি কারো কাছে। টিভি সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আমাদের সচিব স্যারের অনুমতি ছাড়াই লিখিতভাবে নিশ্চিত করা আছে। সুতরাং আমাদের অফিসে বিবেক করছে, আমি আমার অফিসে বলতে আপনি পড়ে আপনি আমার সঙ্গে করেন, আমি একটা জানাবো। এখানে আসলে গাফলিতে আমাদের তো তাদের কোনো গাফলিতে নাই, কারণ আমাদের তো বন্দরের ভিতর থেকে আমরা বের করে দিই। এরপরে এটা কোথায় গেল আমরা সপ্তাহখানেকের ভিতরে যদি খবর না পাই তাহলে আমরা খবর নেই আর কি। পুলিশ জানায় খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীর যোগসাজশ ছাড়া কোনোভাবেই এইসব চাল আত্মসাৎ করা সম্ভব নয়। জড়িতদের বের করতে চলছে তদন্ত। যেখান থেকে উদ্ধার হলো এখান থেকে শুরু করে একদম যেখান থেকে ঘটনার উৎপত্তি হয়েছে এই পুরো পর্যায়টাতে যে বা যারাই থাকুক না কেন অনুসন্ধানে যারা আসবে তারা তাদের প্রত্যেককেই এখানে নিয়ে আসা হবে। এর আগেও সরকারি গুদামের চাল বিক্রির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি গ্রেপ্তার হলেও কোনোটিরই রহস্য উদ্ঘাটন হয়নি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় বালুর নিচে চাপা পড়েছে কুমারখালী উপজেলার বহলা গোবিন্দপুর গ্রামের 46টি কাঁচা পাকা ঘর। ক্ষতির মুখে পড়েছে আরও কয়েকশো পরিবার। এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বালুর নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি, গাছপালা। এমন দৃশ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বহলা গোবিন্দপুর গ্রামের। পানি প্রবাহ ঠিক রাখতে কুষ্টিয়ার গড়াই নদীতে কয়েক মাস আগে খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু বালু ফেলার কোনো সঠিক পরিকল্পনা না থাকায় নদী তীরের জলাশয়গুলো ভরাট করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু হাই পাওয়ার ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে পুকুর ভরাট করতে গেলে বালুর নিচে চাপা পড়ে 46টি কাঁচা পাকা ঘর। এ অবস্থায় শেষ আশ্রয়স্থল হারিয়ে হাহাকার স্থানীয়দের মাঝে। আমাদের খাওয়ার থাকার কোনো ব্যবস্থা নেই, কিন্তু তারা বলে যে এইটার প্রতিবাদে কেউ যদি আসে তাহলে বালু দিয়ে দরকার হলে ঢেকে দেওয়া হবে, রেবেল করে দিয়ে চলে যাবে। তো এরকম রাতের আধারে আমরা ঘর থেকে কিছু বেরও করতে পারি না, সব একেবারে ডুবাই দিচ্ছে সব। বলে চাচা আপনাদের বাড়ির ভিতর বালু যাবে না, পানি যাবে না, এরা জোর করে দিয়ে বালুর ব্যবসা করার জন্য এই টার্গেটের সব সম্পূর্ণ করেছে। ভুল স্বীকার করে কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে দ্রুতই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। যা হয়েছে নেক্সটে আর হবে না, এটা পূর্বে থেকে আমরা বলছিলাম, কিন্তু যাই হোক একটু মিস্টেকের কারণে সেদিন ড্রেজারটা এমন ধরনের একটা চালু করছিলাম, ড্রেজারটা বন্ধ করা গেছিল না যাওয়ার কারণে এই হাইটগুলো হয়েছে। অফিসিয়ালভাবে এই প্ল্যানটা করা যে আমরা এই সব জায়গায় ফেলবো, তবে যাই হোক আমাদের ড্রেজিংয়ের কন্ট্রোল তো বড় ড্রেজার, তো এটা কন্ট্রোলিং করা যায় না বলে কিছু প্রবলেম হয়েছে। তেমন লোকাল লোকের সঙ্গে এখন আমি বসে মোটামুটি কী করা যায় একটা সমাধান আমরা বের করছি, এটা ঠিক করে দেবো আমরা আশা করে দিই। এমন ঘটনায় শুধু মৌখিক আশ্বাস নয়, দ্রুত ব্যবস্থা চান সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করা অসহায় মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যশোরের টাউন হল হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে 15টি দোকান। এতে প্রায় 90 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গত রাত 10:30টার দিকে হকার্স মার্কেটে ধোঁয়া দেখতে পেয়ে 999 নম্বরে ফোন দেন তারা। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের, তবে এতে কেউ হতাহত হননি। আমার কিছু নেই, সব শেষ হয়ে গেছে ভাই। আমার দোকানে সব এক্সপোর্টের মাল ছিল। আমরা এসে দেখলাম যে এই পাশে থেকে শুরু করে আস্তে আস্তে যাচ্ছে, আমরা যত পানি মারা হচ্ছে তত আগুনটা আরো বৃদ্ধি পাচ্ছে, এরকমই চলতেছে। আবারও রমজান কেন্দ্রিক ব্যবসা হারানোর শঙ্কায় কাপড়, জুতা সহ নানা পণ্যের পাইকারি ব্যবসায়ীরা। গত বছরের মতো এবারও লকডাউনে দোকান বন্ধ থাকলে নিঃস্ব হওয়ার আশঙ্কা তাদের। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দ্রুত দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ এক অন্য ইসলামপুর। বন্ধ দোকানের সামনে অলস সময় কাটাচ্ছেন উদ্বিগ্ন ব্যবসায়ীরা। স্থানীয় কিছু মানুষের যাতায়াত থাকলেও নেই ক্রেতা, নেই হাকডাক। যদিও স্বাভাবিক সময়ে পুরান ঢাকার ইসলামপুর ও আশপাশের এলাকায় মানুষ ও যানজটে চলাচল কঠিন হয়ে পড়ে, রমজান এলে এই ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। আরেক দফা সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণায় উদ্বিগ্ন এখানকার হাজারো ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারী। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে মন্দায় অনেকেই ঋণগ্রস্ত। এই ঈদে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা ছিল তাদের। গাড়িগুলো তো চলে না, গাড়িগুলো যদি না চলে তো মফস্বল থেকে বা বিভিন্ন দৃষ্টি থেকে লোক কীভাবে আসবে? বিভিন্ন জায়গা থেকে যে লোনগুলি নিচ্ছি, দানাগুলি আছে,
বিভিন্ন এমব্রয়ডারি কাছে কাজ করাই, ওরা আমাদের বিল পাবে। সবার যে একটা বিলের একটা থাকে, সারা বছরের একটা চাহিদা থাকে, রমজান মাসে আমরা এগুলো ভেঙে দিই। ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাবে সারা দেশে পোশাকের দোকান আছে লক্ষাধিক, যার সিংহভাগ চাহিদাই পূরণ করে এই এলাকার ব্যবসায়ীরা। ঈদ উল ফিতরে সারা দেশে শুধু কাপড়ই বিক্রি হয় কয়েক হাজার কোটি টাকার। চাহিদা বাড়ে জুতা, স্যান্ডেল, আতর সহ নানা পণ্যের। 22 তারিখের পরে খুইলাতে আমরা অন্তত একটু বেচা কিনা করে, যাতে আমাদের যে ধার দেনা, ব্যাংক লোন, হাতের লোন, এগুলো আমরা ক্লিয়ার করতে পারি বা আমরা একটু টিকা থাকতে পারি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি বৃষ্টি হওয়ায় দোকানে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মালামাল পরিষ্কার করার জন্য দোকান খোলার সুযোগ চান ব্যবসায়ীরা। আমাদের এই যে দোকানদার লেভেলে, সাধারণ ব্যবসায়ীদের লেভেলে আমরা কোনো প্রণোদনা 1 বছরের ভিতরে পাইনি। তাই আমরা জোর দাবি করতেছি, আকুল আবেদন করতেছি যে আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে যেন প্রণোদনা দেওয়া হয় সহজ শর্তে, ব্যাংকের মাধ্যমে। করোনায় ক্ষতিগ্রস্ত দোকানের কর্মীদের নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে রোগী বাড়ছে। কয়েক হাসপাতাল ঘুরেও আইসিইউ পাননি এমন রোগীরাই মূলত সেখানে ভর্তি হচ্ছেন। আরও জানাতে মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজুর, আজ সকালে হাসপাতালে কি পরিমাণ রোগীর ভিড় দেখছেন এবং গত কয়েকদিন থেকে আমরা জানছি যে শয্যা বাড়ানোর একটি পরিকল্পনা চলছিল, সেক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই হসপিটালের যে সিস্টেমটি রয়েছে, প্রতিদিন সকাল 11টার পরে এখানে হসপিটালের পরিচালক তিনি একটি ব্রিফ করেন। সেই ব্রিফের মাধ্যমে প্রতিদিনের গত 24 ঘন্টার আপডেট এবং রোগীসহ নতুন যে তথ্য, যারা ভর্তি হয়েছে বা কতজন মৃত্যু হয়েছে, সেই সংখ্যাটি জানান। এবং গতকালকে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন যে এখন পর্যন্ত যেহেতু 50টি আইসিইউ বেড এখানে রয়েছে এবং সংযোজন করা হবে আরও 70 থেকে 80টি, সেটি কতটা সংযোজন করা সম্ভব হয়েছে, যদিও তিনি বলেছিলেন যে এটি মঙ্গলবার বা বুধবারের মধ্যে এটি সংযোজন করা সম্ভব হবে। যেহেতু গতকাল মঙ্গলবার চলে গেছে, সেক্ষেত্রে কতটি আইসিইউ বেড নতুন করে সংযোজন করা হলো সেটি জানবো আমরা আরও হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে। তো আমরা যেটি দেখেছি সকাল থেকে, আসলে যেহেতু এটি করোনা ডেডিকেটেড হসপিটাল, সুতরাং এখানে অন্যান্য কোথাও যদি সিট না পায় তবে সেক্ষেত্রে রোগীরা এখানে এসে ভিড় করেন। সাধারণ বেডের সংখ্যাও এখানে যথেষ্ট রয়েছে, তবে সাধারণত এই হসপিটালে যে ক্রিটিক্যাল যে রোগীগুলো রয়েছে, যাদের আইসিইউ প্রয়োজন, তারা আসলে এই জায়গাটা একটু বেশি ভিড় করেন। আমরা সকাল থেকে দেখেছি এখন পর্যন্ত প্রায় 10-12 জন রোগীর মতো গত 1 ঘন্টায় 10-12 জন রোগীর মতো এখানে এসেছে, সেই সংখ্যাটি আমরা দেখেছি। তবে হসপিটাল কর্তৃপক্ষ বরাবরের মতো যেটি বলার চেষ্টা করছে যে তারা যেহেতু এই হসপিটালটি গত সোমবার থেকে শুরু হয়েছে, সুতরাং কোনো রোগী যাতে এখান থেকে ফেরত না যায় সেরকম প্রচেষ্টা তাদের মাঝে আমরা লক্ষ্য করেছি। এবং হসপিটাল পরিচালক গতকালকেও যেমন বলেছিলেন যে এই হসপিটালে সব ধরনের সর্বাধুনিক যে সুযোগ সুবিধা, অক্সিজেনের যে ফ্লো সাধারণত দরকার হয়, সব ধরনের অক্সিজেনের ফ্লো দিয়ে তারা এখানে রোগীদের সেবা করার জন্য নিয়োজিত রয়েছেন। যে রোগী, আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। লকডাউনে বদলে গেছে পুরান ঢাকার ইফতারের বাজার। হোটেল, রেস্তোরাঁর ফুটপাতে নেই ইফতার সামগ্রীর পসরা, তবে যে কয়েকটি দোকান বসেছে সেগুলোতেই দেখা যাচ্ছে ক্রেতাদের জটলা, যাতে থাকছে না সামাজিক দূরত্ব রক্ষার উপায়। লকডাউনে বদলে গেছে পুরান ঢাকার চিরচেনা রূপ। অন্যান্য বছর রমজানে লালবাগের এই সড়কটিতে দেখা যায় ইফতার সামগ্রী বেচাকেনার ধুম, কিন্তু লকডাউনের কারণে এবার নেই সেই হাকডাক। ইফতার সামগ্রী বিক্রির অনুমতি থাকলেও বন্ধ অনেক রেস্তোরাঁ, সংখ্যা কম অস্থায়ী দোকানেরও। তবে যে কয়েকটি অস্থায়ী দোকান বসছে সেগুলোতে ইফতারের আগে দেখা যাচ্ছে মানুষের জটলা। ইফতারের বিষয়টা এমন একটা বিষয়, এটাকে অ্যাভয়েডও করা যায় না, আবার বর্তমান পরিস্থিতি অনুসারে সামাজিক দূরত্ব মেনটেন করে আমাদের আসলে ইফতারটা কেনা উচিত। সামাজিক দূরত্ব মানছে বা কেউ মানছে না, যেহেতু শেষ সময় তো পুরোপুরি করে ইফতার নেওয়া শুরু করছে। বড় বড় দোকানে বন্ধ, আর ছোটোখাটো যেটি আছে এই না পারিয়া এটা উড়াবাড়ি পাড়াবাড়ি করে কিনতে আছে। বিক্রেতাদের দাবি যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন তারা। যে আমরা স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু দিচ্ছি, আপনারা বলছি শুধু পার্সেল সবাই স্বাস্থ্যবিধি মেনে আসবেন, দূরত্ব বজায় রেখে খাবার নেবেন। বলে দিয়ে একটু চাপা চাপা দাঁড়াবেন, কারণ যেহেতু লকডাউন দিচ্ছে করোনার কারণে আমাদের কাস্টমার চাপা চাপায় রাখি, কাস্টমার দূরত্ব থাকতে বলি।
ব্যবসায়ীদের দাবি, ইফতারের আগে কিছুটা ক্রেতার ভিড় দেখা গেলেও বাকি সময়ে তেমন বেচাকেনা নেই, তাই লাভও হচ্ছে না খুব একটা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২,৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ হয়েছে। বুধবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরিয়া মতে গম, আটা, যব, কিশমিশ, খেজুর বা পনিরের যে কোনো একটির মাধ্যমে ফিতরা দেওয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 70 টাকা দিতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ এখন ভারতে। দেশটিতে একদিনে 2102 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,15,800 জন। এ নিয়ে দেশটির যাবৎকালের সর্বোচ্চ। এদিকে বিশ্বে একদিনে 8,73,000 রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ শুরুর পর একদিনে এ সংখ্যা সর্বোচ্চ। নতুন করে প্রাণহানি 13,930 জনের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 3,157 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা 72,000-এর কাছাকাছি। এ নিয়ে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 1,41 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিন 834 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 5,83,000-এর বেশি। নতুন 64,000 রোগী নিয়ে আক্রান্তের সংখ্যা 3,26 লাখ ছাড়িয়েছে। এই অবস্থায় বিদেশে টিকা সরবরাহ সম্ভব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে খুব শিগগিরই টিকা সরবরাহের কথা জানান তিনি। পাকিস্তানের কোয়েটার একটি বিলাসবহুল হোটেলে বোমা হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে 11 জন। ধারণা করা হচ্ছে চীনা কূটনীতিক নোং রংকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। হামলার দায় স্বীকার করেছে তালেবান। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা যায় কোয়েটার শহর সেরেনা হোটেলের কার পার্কিংয়ে আগুন জ্বলছে। হামলার সময় চীনা কূটনীতিক হোটেলে ছিলেন না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ। সাম্প্রতিক সময়ে তালেবান সহ আরও কিছু জঙ্গি সংগঠন আফগান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে হামলা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে আলাদা হওয়া এবং ওই এলাকায় চীনা প্রকল্পে বাধা দেওয়াই হামলার মূল লক্ষ্য। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 6ষ্ঠ ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় 4 জেলার 43 আসনে ভোট গ্রহণ শুরু হয়। এই ধাপে উত্তর দিনাজপুরের 9 আসনের সবগুলোতেই ভোট হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মুখোমুখি রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা বিজেপির মুকুল রায়। 20 বছর পর ভোটের মাঠে নেমে এই কেন্দ্রে কৌশানীর চেয়ে বেশি আলোচনায় মুকুল। উত্তর 24 পরগনার হাবড়া কেন্দ্রের দিকেও বিশেষ নজর রয়েছে দলগুলোর। এখানে তৃণমূল প্রার্থী 4 বারের বিধায়ক রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর 24 পরগনারই দমদম উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। প্রাচীন আরব উট থেকে শুরু করে মঙ্গোলিয়ান মরিনখোর, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক এসব বাদ্যযন্ত্র। তবে ঐতিহ্য টিকিয়ে রাখতে এখনও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু শিল্পী। নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যের সুরের মূর্ছনা ছড়িয়ে দেয় তাদের লক্ষ্য। লিবিয়ার বেনগাজির ছোট্ট কারখানায় বসে আপন মনে উট বাজিয়ে চলেছেন হাকিম ইউসুফ। পেশায় একজন কামার হলেও 40 বছরের বেশি সময় ধরে উডের তারে সুর তুলছেন তিনি। কৈশোরে উডের সুর মনে দাগ কেটেছিল ইউসুফের। এরপর থেকে নিজের চেষ্টাতেই শিখেছেন উড তৈরি ও বাজানোর কৌশল। জানালেন উডের 4টি অংশ তৈরিতে দরকার হয় ভিন্ন ভিন্ন কাঠের, যদিও প্রয়োজনীয় উপকরণের অভাবে 2 ধরনের কাঠ দিয়েই উড তৈরি করেন ইউসুফ। আধুনিকতার ছোঁয়ায় হাতে তৈরি এসব বাদ্যযন্ত্রের চাহিদা দিন দিন কমছে। লিবিয়ায় এই ধরনের দোকানের সংখ্যা হাতে গোনা কয়েকটি। তাই নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই কাজ করছেন ইউসুফ। ঐতিহ্যবাহী মরিনখোর নিয়ে কাজ করেন তুরস্কের ইস্তাম্বুলের ফেরিদুন ওবুল। 14,500 বছর পুরনো মঙ্গোলিয়ান এই বাদ্যযন্ত্রটি হর্সেট ফিডেল নামেও পরিচিত। একসময় নির্মাণ শ্রমিকের কাজ করতেন ওবুল। 1985 সালে এক সঙ্গীত আয়োজন পাল্টে দেয় তার চিন্তাধারা। চাকরি ছেড়ে বাদ্যযন্ত্র বানানোর কাজ শুরু করেন তিনি। মরিনখোর ছাড়াও দক্ষ হাতে অন্য অনেক বাদ্যযন্ত্র তৈরি করেন ওবুল। এগুলোর বেশিরভাগই এখন আর দেখা যায় না। তুরস্ক ছাড়াও ইতালি, স্পেন, জার্মানি, হাঙ্গেরি, অস্ট্রিয়া, আজারবাইজানের জাদুঘরেও স্থান পেয়েছে ওবুলের তৈরি বাদ্যযন্ত্র।
নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ পর্যায়ে জানাবো বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্টের খবর। ক্যান্ডি টেস্টে দারুণ শুরু বাংলাদেশের। ব্যাটিং সহায়ক উইকেটে টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা দিন কাটিয়েছে টাইগাররা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে 126 রানে অপরাজিত আছেন শান্ত। এছাড়া তামিম ও মুমিনুলের 50-তে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 302 রান। এই উদযাপনের মধ্যে অনেক কিছুই লুকিয়ে। বুকের উপর জেকে বসা পাথর যেন সরে গেল নাজমুল শান্তর। সপ্তম টেস্টে এসে ধরা দিল প্রথম সেঞ্চুরি। সাম্প্রতিক টানা ব্যর্থতার পরও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান শান্ত দিলেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার দিয়ে। ক্যান্ডি টেস্টের শুরুতে ব্যর্থতার গল্প। ওপেনিংয়ে ডানহাতি বামহাতি কম্বিনেশন আনতে সাদমানকে বসিয়ে একাদশে সাইফ, কিন্তু সেই বাজি কাজে এলো না। তামিমের সঙ্গে যোগ দিয়ে নতুন গল্প লেখার শুরু শান্তর। শ্রীলঙ্কার সাদামাটা বোলিং পাত্তাই পায়নি তামিমের কাছে। 48 রান পর্যন্ত স্ট্রাইক রেট থাকলো 100-র ওপরে। পরপরই আসে 29তম 50। উইকেটে চারপাশে তার সাবলীল সব শটে স্বাগতিকদের দিশেহারা অবস্থা। অন্য প্রান্তে আদর্শ টেস্ট ইনিংসে মনোযোগ শান্তর। নিজেকে ফিরে পাওয়ার দিনে সবটুকু উজাড় করে দেন এই বাহাতি। পার্টনারশিপ বাড়তে বাড়তে 50 থেকে 100 ছাড়িয়ে যায়। 50 আসে শান্তর ব্যাটে। 90 গিয়ে ভুলটা করেন তামিম। লঙ্কানদের পাতা ফাঁদে ধরা দিয়ে সেঞ্চুরি মিস। যদিও তার আগেই মুশফিককে টপকে টেস্টে দেশের সর্বাধিক রানের মালিক হয়েছেন। তবে শান্ত কোনো ভুল করেননি। ইস্পাত কঠিনভাবে ধীরে ধীরে এগিয়েছেন সেঞ্চুরির পথে। দিনের শেষ ঘন্টায় গিয়ে আসে সেই ক্ষণ। 236 বলে আসা সেঞ্চুরি ছিল ধৈর্যের বিজ্ঞাপন। মাঝে কখন যে অধিনায়ক মুমিনুলের ব্যাটে 50 ধরা দিয়েছে বোঝাই যায়নি। দিন শেষে তিনি অপরাজিত 64 রানে। 144 আর 150 দুটো বড় পার্টনারশিপের মিশেলে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন বাংলাদেশের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় কাদিজকে 3-0 গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। এদিকে সেরিয়ায় পারমাকে হারিয়ে 3 নম্বরে উঠে এসেছে রোনালদোর দল ইউভেন্টাস। অন্যদিকে ইকার্দির হ্যাটট্রিকে অ্যাঙ্গার্সের বিপক্ষে বড় জয় ফ্রেঞ্চ কাপের সেমিতে পিএসজি। ঘরের মাঠে খেললেও রিয়ালের বিপক্ষে সুবিধা করতে পারেনি কাদিজ। ছন্দে থাকা গ্যালাক্টিকোরা জিতেছে আধিপত্য নিয়ে। প্রথমার্ধে জোড়া পূর্ণ করেন বেনজেমা। বিরতির আগে 3-0 ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কাদিজ। সেরিয়াতে পারমার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউভেন্টাস। সান্ড্রোর জোড়া গোলের পর দুর্দান্ত হেডে গোল করেন ডিলিট। 3-1 ব্যবধানের এই জয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে রোনালদোর দল। এদিকে ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে রাজকীয় জয় পিএসজির। অ্যাঙ্গার্সের বিপক্ষে হ্যাট্রিক করেন মাউরো ইকার্দি। গোল পেয়েছেন নেইমারও। 5-0 ব্যবধানের বড় জয়ে সেমিতে উঠে লা পার্সিয়ানরা। ইপিএল টেবিল টপার ম্যান সিটির বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটে গোল করে অ্যাস্টন ভিলা। তবে ফোডেন ও রদ্রির গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় সিটিজেনরা। আর এই 2 গোলেই নিশ্চিত হয় জয়। দ্বিতীয় অবস্থানে থাকা ম্যান ইউনাইটেডের চেয়ে 11 পয়েন্ট এগিয়ে আছে শীর্ষদল ম্যান সিটি। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৃত্যু ঘণ্টা বেজে গেছে ইউরোপিয়ান সুপার লিগের। চলমান ধারা ভেঙে অর্থ উপার্জনের পরিকল্পনা নিয়ে নেমেছিল ইউরোপের ধনী 12টি ক্লাব। সুপার লিগের উত্থানের 72 ঘণ্টার মধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে 10টি ক্লাবই। প্রথমে ম্যান সিটি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাকি 5 ইংলিশ ক্লাবও একই পথে হাঁটে। এরপর আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলান সুপার লিগে যোগ না দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সবশেষে সরে আসার ঘোষণা দেয় এসি মিলান ও বিতর্কিত লিগের অন্যতম আয়োজক ক্লাব ইউভেন্টাস। সুপার লিগে এখন কেবল রয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিতর্কিত টুর্নামেন্ট নিয়ে এখনও অনড় অবস্থানে রিয়াল। বার্সা আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এ অবস্থায় তাদেরও নাম প্রত্যাহার প্রায় নিশ্চিত। ক্লাবের সদস্যরা একমত না হলে সুপার লিগে যোগ না দেওয়ার সিদ্ধান্ত বার্সা। এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।